ইন্টারেস্টিং জিনিসটা হলো যে এআই ইজ নো লঙ্গার এ টেকনোলজি, এআই হলো ফান্ডামেন্টালি একটা কালচার। এক্সাম্পলটা কি সেটাও আমি বুঝিয়ে বলি। টেলিফোন, মোবাইল ফোন, মোবাইল ফোনকে যদি আমরা এখন টেকনোলজি বলি, ইট উড বি এ রং থিং টু সে। কারণ আমার গ্রামেও একটা যে কিছুই জানে না টেক সম্পর্কে, সেও মোবাইল ফোন ইউজ করে, এবং অনেকেই স্মার্টফোন ইউজ করে যারা অতটা যে আমাদের ধারণা অনুযায়ী পড়াশোনার ক্ষেত্রে অতটা স্মার্ট না। So it's not no longer technology, it became a culture, but it took a long time to become a culture. ঠিক কি না? মোবাইল ফোনের কথা বলি। তবে আরেকটা জিনিসের কথা বলি, সফটওয়্যার, যে আমি বলতে পারি তো এটা হার্ডওয়্যারটা কালচার আছে, সফটওয়্যার। ফেসবুক ইজ এ কালচার, ফেসবুক ইজ এ কালচার, গুগল ইজ এ কালচার। And গুগল হয়তো আমাদের গ্রামে সবাই জানে না, কিন্তু ফেসবুক ইজ ডেমোক্রেটাইজ সো মাচ যে আমাদের সবাই ফেসবুক ইউজ করতে পারে। এইখানে কতজন আমরা ফেসবুক, বাংলাদেশের গ্রামে যারা আছে তাদের কতজনকে আমরা ফেসবুক ইউজ করার জন্য ট্রেনিং দিচ্ছি, কে বলতে পারবে? ফর্মাল ট্রেনিং, সার্টিফিকেশন, এডুকেশন। ফেসবুক কি খুবই সহজ একটা অ্যাপ্লিকেশন? ইটস এ ভেরি কমপ্লিকেটেড একটা অ্যাপ্লিকেশন। এবং আমি দেখছি গ্রামে মানুষ যেসব ফিচার ফাংশন ইউজ করে, এগুলো হয়তো আমরা নাও শুনি না, যদিও আমি ফেসবুকের একদম ভালো ইউজার না। বাট hardware became a culture, software became a culture, AI now is a culture. ChatGPT সবাই ইউজ করে। আমরা বিভিন্ন স্কুলে গেছি, একদম বাচ্চাদের স্কুল, ক্লাস 3-4 এর ওরা ChatGPT ইউজ করে। আরে তুমি টাইপ করো কেমনে? বলে আমি তো টাইপ করি না, আমি মুখে বলি। আমি জিজ্ঞেস করি, এটা উত্তর দেয়। আর তুমি পাইলে কোত্থেকে? ও আব্বুর ফোন দিয়ে করি। তার মানে বাচ্চারা শুরু করতেছে, স্কুলের স্টুডেন্টরা করে, ইউনিভার্সিটি স্টুডেন্টরা করে, হোমওয়ার্কের জন্য করতেছি, থিসিস লেখার জন্য করতেছি, আমি ইউজিং প্রফেশনাল ইউজ করতেছি, কোডিং এর জন্য ইউজ করতেছি। সো ইট ইজ নো লঙ্গার এ টেক, ইটস এন অ্যাবসলিউট কালচার। সো নাও লেটস ট্রিট এআই অ্যাজ এ কালচার। তাইলে কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আমরা এআই হিসেবে একটা টুল হিসেবে চিন্তা করতেছি। আমরা যখন টুল হিসেবে চিন্তা করবো, তার মানে এটা হলো হাতুড়ি বাটাল, তার মানে শিখতে হবে হাতুড়ি দিয়ে তারপরে কিভাবে মারতে হয়, কাটটা ঠিক মতো হইলো কিনা, এটা ওই তো ওকে গুড। কিন্তু কালচারটা হলো কন্টিনিউয়াসলি নিজের ভিতর থেকে আসতে হবে, এন্ড দ্যাটস ওয়্যার ইট ফান্ডামেন্টালি মেক্স এ ডিফারেন্স। এআই নিয়ে যদি আমরা কথা বলি ভেরি কুইকলি, আমি একটু হিস্ট্রিটা বলতেছি, এগুলো হয়তো আপনাদের সবাই জানা আছে, বাট জাস্ট টু রিপিট ইট। এআই কিন্তু মেশিন লার্নিং কিন্তু শুরু হয়েছে 1950s এ, 50-এ, যখন এনিগমা কম্পিউটিং শুরু হয়েছে এনিগমা দিয়ে, মানে এবং এনিগমা কম্পিউটার, তারপরে তো আমরা এটা দেখছি আরো অনেক ইউসেজ আছে। মেশিন লার্নিং শুরু হয়েছিল যখন অ্যালেন টুরিং কোশ্চেনটা করছিল যে ক্যান মেশিন থিংক, মেশিন কি চিন্তা করতে পারে কিনা। এক্স্যাক্টলি। এবং তার মানে ব্যাপারটা হলো 1950 শুরু হয়েছে, কিন্তু তখন এই প্রশ্নের উত্তরটা ছিল, এবং এটার একটা বই আছে এবং ডকুমেন্টারি আছে, ইটস এ ভেরি ইন্টারেস্টিং লুক অ্যাট ইট, বাট সামারিটা হলো মেশিনের উত্তরটা ছিল আস্ক মি দ্য কোয়েশ্চেন। কারণ প্রশ্ন জিজ্ঞেস না করলে তো আমি উত্তর দিতে পারবো না, স্পেসিফিসিটিটা দরকার। ফাস্ট ফরওয়ার্ড, কালচারটা এমন ভাবে হয়ে গেছে, ক্যান মেশিন থিংক, মেশিন ক্যান অনলি থিংক হোয়াট ইউ গিভ দেম এ কনটেক্সট, আর তাকে যেটাতে আমরা ফিড করবো, তথ্য দিয়ে তাকে যদি বলি, সেখান থেকে সে চিন্তা করে জিনিস বের করে নিয়ে আসতে পারে। এটা হলো মেশিন। হিউম্যান, আমি তথ্য ছাড়া ইনফরমেশন আমি আমার মাথা থেকে বের করতে পারবো, দ্যাটস দ্য হিউম্যান। মেশিন হলো এটা, হিউম্যান হলো এটা। এআই সব জব খেয়ে ফেলবে, ইয়াস খেয়ে ফেলবে যদি আমি তথ্য ইনপুট করার পরে উত্তর দেই। আর আমি যদি তথ্য ছাড়া উত্তর দিতে পারি নতুন জিনিস, তাহলে আমার তথ্য পাওয়ার কিছুই নেই। এই জবগুলো ফুললি সিকিউর। কিন্তু যেটা রিপিট জব, যেটা তথ্য, যেটা আমি পারি না, যেটা আমি পারি না কেন? কারণ ওভারওয়েলমিং ডেটা, ওভারওয়েলমিং ইনফরমেশন, সেটা কারণ ইনফরমেশন তো গ্রো করছে সিগনিফিকেন্টলি। সো হোয়াট হ্যাপেন, এই যে 50 থেকে 2017 এর মধ্যে কি ঘটনাটা ঘটছে, 2017 সালে একটা পিভটাল পয়েন্ট, তার আগে 50 থেকে 2017 পর্যন্ত কি ঘটনা ঘটছে, কম্পিউট বিকেম সিগনিফিকেন্টলি চিপার। তখন একটা বিশাল মেইন ফ্রেম, মিলিয়নস অফ ডলার অল্প কয়েকটা ইউনিভার্সিটিতে শুধু ছিল, আর অত ডিফেন্স ডিপার্টমেন্টে আর কোথাও ছিল না। নাও এখন প্রত্যেকের হাতে হাতে ফোনটাই একটা, এই ফোনটার পাওয়ারটাই ওই মেইন ফ্রেমের চেয়ে বেশি।
মানে ওই রকম 10টা মেইন ফ্রেমের সমান পাওয়ার, তাই না? সো ইট বিকেম টু আওয়ার ফিঙ্গার টিপ। ল্যাপটপ আমাদের ডেস্কটপে তো আছে, ফিঙ্গার টিপে চলে আসছে। তার মানে ইট হ্যাজ বিন ফুললি ডেমোক্রেটাইজ। সেকেন্ড থিং, ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা চলে আসছে। আগে কিন্তু আমার এত ডেটা ছিলই না। যদি আমি ভালো মতো চিন্তা করি, অল্প কিছু ডেটা ছিল, ডিজিটাল ডেটা, এবং ডিজিটাল ডেটাগুলো শুধু লিমিটেড লোকজনের, এক্সক্লুসিভিটি ছিল, এদের কাছে শুধু অ্যাক্সেস। 50-এর কথা বলতেছি। তারপরে ফাস্ট ফরওয়ার্ড, ইন্টারনেট আসলো, ম্যাসিভ ডেটা হলো, ইউজিসি, ইউজার জেনারেটেড কন্টেন্ট আসলো, ফেসবুক, সোশ্যাল মিডিয়া আসলো। এখন তো ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা। তার মানে আমার ডেটার কোনো অভাব নেই। যে ডেটাটা আগে খুব কস্টলি ছিল, অল্প ডাটা ছিল। সো কম্পিউট চিপ হয়ে গেল, ডেটা ডেমোক্রেটাইজড হয়ে গেল। হ্যাঁ, 3 নাম্বার জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, আগে ছিল একটা অ্যালগরিদম, 2টা অ্যালগরিদম বানাইতে আমার 2 বছর 5 বছর সময় লাগতো এবং $100 মিলিয়ন $200 মিলিয়ন খরচ হতো। এরপরে ফাস্ট ফরওয়ার্ড, বেশিরভাগ অ্যালগরিদম হলো ওপেন সোর্স, যে যা ইচ্ছে ইউজ করতে পারে, ওইটা নিয়ে ইমপ্রুভ করে আরেকটা নিজের অ্যালগরিদম বানায় করতে পারে। এবং আমরা এআই তেও দেখছি, এআই অ্যালগরিদম আসার পরপরই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো সবগুলো ওপেন সোর্স ওলামাতে হাগিং ফেসে পাবলিশ করে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইছে, কম্পিউট ছিল হার্ড, ডেটা ছিল না, এবং অ্যালগরিদমগুলো ছিল কস্টলি। ফাস্ট ফরওয়ার্ড, এগুলো সব হলো, কম্পিউট হলো খুবই চিপ এবং সবার কাছে অ্যাভেলেবল, ডেটা মানে ম্যাসিভলি সবার কাছে অ্যাভেলেবল, এবং ডাটা আছে, এক্সিস্ট করে, এবং অ্যালগরিদমগুলো সব ওপেন সোর্স এবং ফ্রি। সো ইনোভেশনটা ভেরি ফাস্ট ফরওয়ার্ড হওয়া শুরু হলো। 2017 সালে গুগল যে পেপারটা লিখলো, কেউ নাম বলতে পারবেন? অ্যাটেনশন ইজ অল ইউ নিড। 2017 সালে গুগলের একটা টিম একটা পেপার লিখলো, দেখলো যে ওই মেশিন লার্নিং অ্যালগরিদমটাতে আগে আমরা ক্লাসিফাই করতাম বা রিগ্রেশন দিয়ে বাই করতাম, যে এটা হলো বিড়াল, এটা হলো কুকুর, ইটস এ ডগ, ইটস এ ক্যাট, ইটস এ ডগ, ইটস এ ক্যাট। এরকম আমি 1 লক্ষ ডগ শিখেলাম, 1 লক্ষ ক্যাট শিখেলাম, তারপর বললাম এইটা কি, তখন সে একটা প্রবাবিলিস্টিক থিওরি দিয়ে বলবে যে এটা হলো বিড়াল, এইটা বিড়াল হওয়ার সম্ভাবনা 90%, এবং এইটা কুকুর হওয়ার সম্ভাবনা 0 or 10%। তার মানে এটা বিড়াল বেসিক্যালি। হ্যাঁ, সো ক্লাসিফিকেশন মেকানিজম, রিগ্রেশন মেকানিজম, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এগুলো সব একটা পর একটা অ্যাড হলো। তারপরে নিউরাল নেটওয়ার্ক আসলো, ডিপ লার্নিং যেগুলো আসলো, হ্যাঁ, সেটাও তো 2000 এর মধ্যে 90s এর শেষের দিকে চলে আসলো। সো অনেকগুলো জিনিস আমার ডেভেলপ করলো। হ্যাঁ, এর মধ্যে 17 সালে এসে ট্রান্সফর্মার নামে মেশিন লার্নিং এর একটা অ্যালগরিদম আসলো, এবং ট্রান্সফর্মারের মেইন মেকানিজমটা ছিল, এটার বলে আমরা টোকেন, এরপরে কি হবে প্রিডিক্ট করা। আর এই ফ্রেমওয়ার্কটার নাম হলো সেলফ অ্যাটেনশন। যে সেলফ অ্যাটেনশন মানে একটা বাক্য বললে কোন শব্দটার মধ্যে আমি ফোকাস করব সেটার উপরে ভিত্তি করে উত্তর দেওয়া। এটা কিন্তু মানুষের একটা বিহেভিয়ার। আমার সাথে যদি 5 জন কথা বলে, সে যদি আমার ফ্রেন্ড হয়, সে যদি আমি তারে পছন্দ করি না, আমি তারে আরো বেশি পছন্দ করি, তাকে আমি আইডল হিসেবে মনে করি, অথবা তাকে আমি চিনি না। 5 জন যদি একই কথা বলে, আমি কিন্তু 5 ভাবে ইন্টারপ্রেট করব, বেসড অন কিসের উপরে, কার থেকে শুনতেছি, মানুষ হিসেবে। তারপরে কোন শব্দটার উপরে সে জোর দিচ্ছে সেটার উপরে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইটা যদি আমি শিখাই দিই মেশিনকে, ওকে সেলফ অ্যাটেনশন, তার মানে ওখানে কোন অ্যাটেনশন, তাইলে আমি এরপরে কি হবে সেটা বলে দিতে পারতেছি। ভেরি সিম্পল এক্সাম্পল একটা দিই, যে আমি আজকে কাজ, আমি এখন বলে ছেড়ে দিব। ট্রান্সফর্মার এবং টোকেন যেটা করে, টোকেন মানে হলো এরপরে কি হবে সেটা সে ডিফাইন করে দেয়, সেটা করে বলে দিচ্ছে। এখানে বলে দিচ্ছে আমি এখন, আমি একটু করলাম, তারপর বলে কাজ সফটওয়্যারে আসি, সেখানে 100 জন লোক আছে, এবং আমি এখন একটা স্পিচ দিচ্ছি, এই স্পিচের টপিকটা হলো এটা। জানলো কোথেকে জানলো? এর পরেরটা কি হবে, এটাকে বলে টোকেন। আই উইল এক্সপ্লেইন টোকেন ইন এ মোমেন্ট। বাট এটা জানলো কারণ আমার ক্যালেন্ডারে লেখা আছে যে আমি আজকে কাজ সফটওয়্যারে আসবো। আমার গুগল ম্যাপে ট্র্যাক করা সম্ভব যে আমি কোন রাউটটা ধরছি, আমি কোথায় দাঁড়ায় আছি, কি বলতেছি, এবং আমার এজেন্ডা আমার হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করা আছে যে কি নিয়ে আমি কথা বলবো। এটা তো ইন্টেলিজেন্স হয়ে গেল। হ্যাঁ, এটা তো ইন্টেলিজেন্স হয়ে গেল। এটারই বলে এজিআই। I'll come to that in a moment. তার মানে এটা হলো এন্ড অবজেক্টিভ, এখনো উই আর নট দেয়ার ইয়েট।
এন্ড অবজেক্ট তার মানে টোকেন, ট্রান্সফরমার আর টোকেন, এটা হলো ফাউন্ডেশনাল জিনিস 2017 সালে যেটা বসাই দিল পেপার হিসেবে। তার মানে টোকেন, টোকেনটা কি জিনিস? টোকেনটা সিম্পলি স্পিকিং, ম্যাথমেটিক্যালি স্পিকিং, প্রতি 4টা ক্যারেক্টারে একটা টোকেন। আমি যখন প্রশ্ন করি চ্যাট জিপিটি কে, এটা বলে ইনপুট টোকেন, যদি উত্তরটা পাই সেটা বলে আউটপুট টোকেন। এবং প্রতি 4টা ক্যারেক্টার, আমি যদি মাই নেম ইজ, তাহলে MY স্পেস NAME স্পেস IS, 10টা ক্যারেক্টার, তার মানে এটা হলো আড়াই টোকেন, আড়াইটা টোকেন, ঠিক আছে। এবং উত্তরটা দিল, হোয়াট এভার উত্তর দিল, সেখানে দেখা গেল আরো 5টা টোকেন যোগ হলো। তার মানে আমার এই জিনিসটা প্রশ্ন করলাম আড়াই টোকেন, উত্তর পাইলাম 5 টোকেন, সব মিলায় 7.5 টোকেন, এইটাকে বলে কনটেক্সট উইন্ডো। তার মানে এইটুক মানে পুরো জায়গাটার মধ্যে আমি কাজ, কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এআই। এবং যেটা হচ্ছে 2022 সালের নভেম্বরে প্রথম ইউজেবল জিপিটি, which is general purpose transformer, এইটা আসলো। সেটা কি হলো, এগেইন জিপিটি তে কি হয়, জেনারেল পারপাস ট্রান্সফর্মার মডেল একটা আসলো, সেটা সবাই ব্যবহার করতে পারলো। এটা হলো জিপিটি 3.5 হলে গিয়ে ইউজেবল। তার আগে তার মানে 35টা কমপক্ষে 3টা মেজর এবং 10টা মাইনর ভার্সন নিয়ে আসছে, 35টা ভার্সন আসছে যেগুলো কাজ করে না। কে বাই করলো? ওপেন এআই। গুগল লিখলো, ওপেন এআই বাই করলো, কারণ গুগল ফেল করলো। They didn't stop, they failed. Other people failed. OpenAI এটাতে ইয়ে করলো, কারণ OpenAI আর্লি ইনভেস্টমেন্ট ছিল ইলন মাস্ক, জেফ বেজোস, সবাই $1 বিলিয়ন করে ইনভেস্ট করছিল। তারপরে মাইক্রোসফট একবারে $10 বিলিয়ন ইনভেস্ট করে তাদের অনেকগুলা শেয়ার নিয়ে নিল। সুতরাং মাইক্রোসফট বিকেম দ্য ডমিনেন্ট ইনভেস্টর ফর ওপেন, কারণ এটা দেখেই তারা বুঝতে পারছে যে এইটাই হলো ফিউচার। তখন নর্মাল ইনভেস্টমেন্ট 10 মিলিয়ন, 50 মিলিয়ন, 100 মিলিয়ন, এখানে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট শুরু হয়ে গেল। প্রথম ভার্সন 3.5। এখানে ব্যাপারটা, প্রবলেমটা হলো 3.5 এর কনটেক্সট উইন্ডো, বললাম না কনটেক্সট উইন্ডো ইনপুট প্লাস আউটপুট ছিল 4000 টোকেন, 4000 টোকেন। তারপরে টোকেন জানাটা খুবই ইম্পর্টেন্ট। টোকেন বেসিক্যালি আসছে যে নেক্সট জিনিসটা কি হবে এটা বলা। হ্যাঁ, ট্রান্সফর্মার অ্যালগরিদমিক একটা অ্যালগরিদম ইউজ করে নেক্সট জিনিসটা কি সেটা বলা, ঠিক আছে। এখন আমি তো অনেক কিছু বললাম না, যে আমি কোথায় আছি এটা বলে দিতে পারতেছে। এটা বলে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, AGI। AGI ইজ দ্য ফিউচার, যেটা অটোমেটিকলি বলে দিতে পারবে, কারণ তথ্যটা কারো না কারো কাছে আছে। কিন্তু এখন আমরা ডাটাটা ফিড করতেছি ইন্টারনেট ডাটা, সুতরাং এই কিন্তু এখন কত কিছু জানে না, কিন্তু ইন্টারনেটের সব কিছু জানে। সেটাই আমার নেক্সট টোকেনটা দিচ্ছে। বা প্লট কোড যদি বলি, গিটহাবে সব কিছু জানে। সো এগেইন এখন তো সবগুলোই মাল্টি মডাল হয়ে গেছে, টেক্সট করে, কোড করে, ইমেজ করে, ভয়েস করে, ভিডিও করে, মিউজিক করে, সবই করতে পারতেছে। সো লেটস কিপ দ্যাট অন দ্য সাইড ফর এ কুইক মোমেন্ট। হ্যাঁ, তার মানে কি হলো, আমার ওই টোকেনে আমরা কিন্তু লিমিট হলো 4000। কত? 4000 টোকেন কনটেক্সট উইন্ডো লিমিট। আমরা মানুষজন ব্যবহার করা শুরু করলো, বললো যে এইটা হলো গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস। অফকোর্স কোডাররা ব্যবহার করা শুরু করলো, অ্যাপ ডেভেলপাররা বললো যে এটা পৃথিবীর ওয়ার্স্ট জিনিস, কারণ আমি দেই বাগি কোড দেয়, খুবই খারাপ জিনিস, এবং এটা দিয়ে কিছু হবে না। কিন্তু আমার বস বলতেছে এটা দিয়ে কোড করা যায়, আমি বলতেছি এটা দিয়ে কোড করা যায় না। কারণ এআই ইজ এ কালচার। যদি টুল হিসেবে ব্যবহার করি, একই জিনিস যেটা আমি আগে করতাম সেটা যদি এআই দিয়ে করার কথা চিন্তা করি, দেন আই উড নট এবল টু গেট দ্য রাইট রেজাল্ট। হইলো কি, আমরা মনোলিথিক অ্যাপ্লিকেশন বানাই, যদিও মাইক্রো সার্ভিস বলি, কিন্তু ডিপেন্ডেন্সি গুলো অনেক বেশি ডিপার। মাইক্রো সার্ভিস গুলো ফুললি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা, মেবি লুজলি কাপল। কিন্তু যেহেতু মনোলিথিক অ্যাপ্লিকেশন বানাচ্ছি, মনোলিথিক অ্যাপ্লিকেশন বলাটা ঠিক হবে না, বাট তারপরে অনেকগুলো মাইক্রো সার্ভিস বানাচ্ছি, কিন্তু এগুলো হয়তো আরো ডিপলি ইন্টিগ্রেটেড। এর ফলে আমার অ্যাপ্লিকেশন কোডে অনেকগুলো জিনিস দরকার লাগে, এবং আমি যদি ডিফাইন না করি, এবং আমরা অনেক সময় লেগেসি কোডিং মেকানিজম এবং ফ্রেমওয়ার্ক ইউজ করি, যেমন ফর এক্সাম্পল লারাভেল, PHP, এগুলা ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি। ফ্রেমওয়ার্ক ইউজ করতে গেলে আরো অনেক কিছু জানতে হয়। তার মানে সে ওই যে, অথবা পাইথন ইউজ করতেছি, পাইথনে দেখা গেল 10টা লাইব্রেরি ইনস্টল করে ফেলছে, কারণ আমি ওয়েব স্ক্রেপিং এর কথা বলছি, কিন্তু আসলে দরকারটা একটা।
আর 10টা লাইব্রেরি করার ফলে আমার তো অলরেডি 4000 টোকেন শেষ হয়ে গেছে। বুম, 4000 টোকেন শেষ হলে আমার কিন্তু আর আর কিছু কোড লিখবে না। কোড লিখলো 3 লাইন লেখা বা 10 লাইন লিখছে, কিন্তু 100 লাইন লেখার কথা বাকি 90 লাইন লেখেই নেই, নাই তো, কনটেক্সট উইন্ডোটা নাই। সো এটা তো বাকি কোড, অবশ্যই বাকি কোড, দে আর রাইট। আর বাকিরা কি করলো, তখন ডেভেলপাররা এটা দেখা শুরু করলো, তারা বললো না 4000 কনটেক্সট উইন্ডো, তাহলে আমি 1000 কনটেক্সট উইন্ডোর মধ্যে ছোট্ট ছোট্ট কোড, যেটা যাতে 10 লাইনের বেশি না হয়, 50 লাইনের বেশি যাতে না হয়। হ্যাঁ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। সেইখান থেকে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা শুরু হলো। সো বিকজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইজ এ কালচারাল ট্রেনিং ভার্সাস এ টেকনোলজি অ্যান্ড টুল এফিসিয়েন্সি ট্রেনিং। হ্যাঁ, এই জায়গাতে একটা ফান্ডামেন্টাল চেঞ্জ আসলো, ঠিক না? তারপরে হলো কি, মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল গিয়ে কোম্পানিগুলোর মধ্যে। সবাই বুঝতে পারছে এআই ইজ এ ডিফারেন্ট লেভেল। কারণ এজিআই যখন আসবে তখন তো আমি কি করব সেটা আমাকে বলে দিতে পারবে, প্রিডিক্ট করে বলে দিতে পারবে যে আমার কি করা দরকার, কি আমার কি ব্যবসা, সবকিছু সম্পর্কে। ইউ আর সো রাইট, অ্যাবসলিউটলি রাইট। এই পসিবিলিটি দেখে সবাই বললো যে ও ওকে, তুমি 4000 দিচ্ছ, চ্যাট জিপিটি, ওপেন এআই, ক্লড, আমি 8000 দিব, ডাবল করে দিব। তখন মানুষের পাগলের মতো বললো ক্লড ইজ দ্য বেস্ট। তারপরে গ্রক বললো 8000 দিচ্ছে, আমি 20,000 দিব। তারপরে আসলো 2 লাখ, 1 মিলিয়ন, 10 লাখ। এখন কনটেক্সট উইন্ডোটা এত চিল্ড হয়ে গেল যে আমি অনেক বড় জিনিস, লার্জ কমপ্লেক্স হেভি ওয়েট লেগেসি অ্যাপ্লিকেশন পুরোটা পইরা বুঝা নতুন করে লেখা একটা মডিউল চেঞ্জ করতে পারে। এটা ফান্ডামেন্টালি কালচারাল শিফট, ম্যাসিভ একটা কালচারাল শিফট। কিন্তু এটা করতে গেলে আমার ওই যে মেথডটা ফলো করতে হবে, যেমন আমি কার্সার ইউজ করতে হবে ভিএস কোডের বদলে। কার্সার তো এআই নেটিভ, ভিএস কোডে আসতেছে। তার মানে আমার যে আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেগুলো আছে, সেগুলো আমার ক্লাউড নেটিভ হইতে হবে। আমি কি ভিএস কোড দিয়ে পারি না? পারি, অফকোর্স। তাতে আমি টুল আর স্কিল শিখলাম, কালচার শিখলাম। কালচার শিখলাম না, কালচার তো কালচার। আমরা 16 ডিসেম্বরে প্রোগ্রাম করি, আমরা 21শে ফেব্রুয়ারিতে গান গাই, মধ্যরাতে গান গাই। প্রতিদিন তো আমি মধ্যরাতে রাস্তায় গিয়ে গান গেলে আমার মানুষ পাগল মনে করবে। সো আই গট বি দ্য কালচারালি অ্যাডাপটিভ এআই পারসন। হ্যাঁ, এবং এআইতে আরেকটা জিনিস হলো, আমি যেটা বলি 1%, ইউ হ্যাভ টু বি দ্যাট 1%। কারণ এআই এত জিনিস এত র্যাপিডলি চেঞ্জ হয়, আমি যদি প্রতিদিন একটা জিনিস যদি আমি না শিখতে পারি, তাহলে আই বিকাম এ বিগ বার্ডেন। আর প্রতিদিন একটা জিনিস যদি আমি শিখতে পারি, একটা জিনিস, খুব বেশি শিখতে হবে না, একটা জিনিস যদি শিখতে পারি এআই সংক্রান্ত, then I become part of 1%, কারণ only 1%ই একটা জিনিস শিখছে। তারপরের দিন আরেকটা শিখলাম, ওই 1%-এর 1% আমি হইলাম। কারণ নতুন 1% তো ওইখানে আছে। যেমন আমি ভেরি সিম্পলি বলতে পারি, যারা ডেভেলপার আছে তারা কার্সার ক্লড কোড যদি না জানে, ইট বিকামস ভেরি হার্ড। এবং কার্সার ক্লড কোড কিভাবে অপারেট করতে হয় না জানে, বিকাম ইভেন হার্ডার। এবং এইখানে একটা ফোল্ডার স্ট্রাকচার লাগে, ফোল্ডার স্ট্রাকচারটা যদি না জানে, ইট বিকামস হার্ড। মানে ইউ আর নট গেটিং দ্য ফুল বেনিফিট অফ ইট। কারণ ওইখানে স্ল্যাশ কনটেক্সট নামে একটা ফোল্ডার বানাইতে হয়, ওইটার আন্ডারে requirements.md নামে একটা মার্কডাউন ফাইল বানাইতে হবে, এর আন্ডারে একটা পিআরডি নামে একটা মার্কডাউন ফাইল বানাইতে হবে। যদি আমি এগুলো না করি, তাহলে দেন আই বিকাম অ্যান অবসলিট ডেভেলপার। যদিও এখন না, 6 মাস পরে তো আমি অবসলিট হয়ে যাবো, কারণ বাকিরা তো এটা অটোমেটিকলি বানায় ফেলবে। এটা চ্যাট জিপিটি দিয়েই বানাবে, চ্যাট জিপিটি দিয়ে কোডিং করবে, পিআরডি বানাবে, চ্যাট জিপিটি দিয়ে ফোল্ডারগুলো বানাবে, চ্যাট জিপিটি দিয়ে ফোল্ডারের কন্টেন্টগুলো বানাবে, এগুলোকে সাজায় গুছায় কার্সার দিয়ে কনটেক্সটটা ডেভেলপ করবে, তারপরে অ্যাপ্লিকেশন বানায়, রাত্রেবেলা অ্যাপ্লিকেশন দিবে, সকালবেলা অ্যাপ হয়ে যাবে। কিন্তু আমার একটা ডিপ একটা ডেভেলপমেন্ট নলেজ থাকতে হবে। ডিপ এখন নলেজ হলো সবই স্পেশালিটি এবং ডিপার বেসিস, যাতে ওইখানে যদি একটা প্রবলেম হয়, প্রবলেমটা আমি সলভ করতে পারি। বলছিলাম কম্পিউট ক্যান অনলি থিঙ্ক, মানে এআই ক্যান অনলি থিঙ্ক দ্য থিংস দ্যাট আই ফেড দেম। কিন্তু এখানে এমন একটা কিছু থাকে যেটা আমি একজন ডেভেলপার হিসেবে জানি, এবং সেইখানে আমি বের করতে পারবো। কম্পিউটার ওইটা ঠিক করতে পারবে না, বারবার ইটারেট করতেছি, বারবার প্রবলেমটা দেয়, একই প্রবলেম বারবার দেখা যাচ্ছে, এইটা তারা সলভ করতে পারবে না। I have to have a deeper knowledge, much deeper knowledge. হ্যাঁ, এই ডিপার নলেজের জন্য I can ask ChatGPT, দেখো এই ধরনের প্রবলেম হচ্ছে, কি জিনিস জানা দরকার আমার, তখন সে বলে দিবে। কিন্তু শিখতে হবে আমার,
শিখে এইটারে ওইটার সাথে জোড়া লাগানো তাই দায়িত্বটা আমার। সো আপনাকে বলি যে মানুষের যে জবগুলো চলে যাবে, কোন জবটা চলে যাবে? যে খালি সিনট্যাক্স লিখতে পারে, এই জব থাকবে না, দ্যাট ইজ গান। যারা সিনট্যাক্স লিখে তাদের জব শেষ, কারণ ওইটা আমাকে আরো বেটার সিনট্যাক্স লিখে দিতে পারবে। কিন্তু একটা নতুন ফিচার দিবে যেটাতে আমি আরো 10x 100x মোর রেভিনিউ বাই করে নিয়ে আসতে পারবো, সেটা এআই গাইড করতে পারবে, কিন্তু সেটা এক্সিকিউট করতে পারবে। ওকে, এজিআই জিনিসটা হলো যে আলটিমেট অবজেক্টিভ, কিন্তু ওইখানে যাওয়ার আগে আরো 10টা স্টেপ আছে। একটা স্টেপ হলো ডেটা সিকিউরিটি, যে ডেটা লিকেজ, যে আমি যে একটা প্রম্পট দিলাম এটা দিয়ে কি সে ওই মডেলটাকে ট্রেনিং করায় নিল কিনা। ওই ট্রেনিং করায় নিলে আরেকজন আমার যে কম্পিটিটর আছে সে যদি এই প্রশ্ন করে, সে তো উত্তরটা পেয়ে যাবে। সো ইট বিকামস একটা ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট একটা জিনিস। সাথে সাথে এইটা আসার সাথে সাথে অনেক বড় বড় মডেল বাইর হয়ে গেল, এবং মডেলটাও চেঞ্জ হলো। আগে যেমন টেক্সট জেনারেশন, টেক্সট সামারাইজেশন, কন্টেন্ট জেনারেশন এগুলো হইতো, ঠিক না? এখন হলো থিংকিং এন্ড রিজনিং, টিএনআর মডেলগুলো সবগুলো চলে আসলো। কারণ দেখলো আমি একটা প্রশ্ন করি, উত্তর পাইলাম, উত্তরের উপরে ভিত্তি করে আমি প্রশ্ন করতেছি। আমরা যারা সফটওয়্যার ডেভেলপ করি, কাস্টমার কাছ থেকে একটা রিকোয়ারমেন্ট পাইলাম, সফটওয়্যারটা বানাইলাম, বানানোর পরে কাস্টমার বলে এগুলো চেঞ্জ করো, কারণ আমি তো এটা চাইনি। কিন্তু আমি কিন্তু এক্স্যাক্টলি যা বলছে তাই ফলো করছি, একদম টু দ্য পয়েন্ট, দাড়ি কমা সব ফলো করছি। এটা 100% গ্যারান্টি। মানে এই ব্যাপারে কোন রকম এমন কোন সফটওয়্যার পৃথিবীতে আসে নাই এই ঘটনা হয়নি। হোল্ড অন, এইটাই যদি হয়ে থাকে, আন্দ্রের এই ব্যাপারে একটা খুব ভালো মেসেজ আছে, যে বেজোসের আছে, যে কাস্টমাররা হলে গিয়ে একটা সুপার ইন্টেলিজেন্ট, যে তারা খুবই হ্যাপি যখন তোমাকে রিকোয়ারমেন্ট দিবে, তোমার সাথে হ্যান্ডশেক হবে। তারা হলে গিয়ে এক্সট্রিমলি আনহ্যাপি, যেটা তোমাকে বলতেও পারবে বা পারতেছে না, এবং তুমিও বুঝতেছো না, কারণ যখন তুমি তাকে ডেলিভারি দিছো। সো দ্যাটস দ্য প্রবলেম ইজ ট্রাইং টু সলভ, যে আমি এটা বানাই দিই। কাস্টমার এখন ইচ্ছা করলে ইউআইটা বানাই দিতে পারে নিজে, মকআপ করতে মকআপগুলো বানাই দিতে পারে, লাভাবল ভার্সন দিয়ে ইজিলি, প্রম্পট দিয়ে করতে পারে। সো কোডিং এ যদি আমি দেখি, তিনটা আগে ভাগ করে ফেলতে পারি। নাম্বার 1 হলো ভাইব কোডিং বা প্রম্পট বেসড কোডিং, যে কেউ করতে পারে। লাভাবল 5টা ফ্রি দেয়, ভার্সেল 10টা ফ্রি দেয়, সবাই ফ্রি দেয়। রেপ্লিট যে কোনো জায়গাতে গেলে আমি যাই 2-4টা জিনিস টাইপ করে আমার মতো বানিয়ে নিব। ফুললি ফাংশনাল জিনিস কখনোই এটা দিয়ে বানানো সম্ভব, খুব কঠিন। হয়ে যাবে, এমন না যে হবে না, 6 মাস পরে দেখা যাবে এগুলা বিশাল জিনিস বানিয়ে করতে পারছি। কিন্তু এখন খুব টাফ, সেটা টেকনোলজি যায় না, সেটা জানে না এপিআইটা কেমনে লিখতে হবে, কি আসবে বিষয়ে, মাইক্রো সার্ভিসগুলো কেমনে লিখতে হবে, এমসিবি কেমনে বানাতে, এগুলো তো সে দে হ্যাভ নো ক্লু। সো সে প্রম্পট দিয়ে অ্যাপ্লিকেশন আছে, সুতরাং তার প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানতে হবে। সুতরাং প্রম্পটটা কিভাবে লিখবে, সে যদি চ্যাটজিপিটি থেকে প্রম্পটটা লিখে নিয়ে এখানে দেয়, পারফেক্ট, তার অ্যাপ্লিকেশনটা খুবই সুন্দর হবে। হবেই, কারণ সে তো নিজে তো আর প্রম্পটটা লিখতে পারবে না। নিজে যে প্রম্পট লিখবে এটা কোনোদিনই ভালো হবে না, ডেভেলপার সেন্ট্রিক প্রম্পট হবে না, তাই না? সো চ্যাটজিপিটিকে বলতে হবে যে আমাকে একটা প্রম্পট লিখে দাও, আমি একটা অ্যাপ্লিকেশন বানাতে চাই, এই সব ক্রাইটেরিয়া, শুধুমাত্র প্রম্পটটাই আমাকে দাও। প্রম্পটটা দিলে, প্রম্পটটা নিয়ে কপি করে, তারপরে তখন প্রম্পটটা আপনি এটা রান করে দেখেন, দেখবেন দিস উড বি অ্যান অ্যামেজিং একটা প্রম্পট হবে। এটা বলে মেটা প্রম্পট বেসিক্যালি, বা মনো প্রম্পট। হ্যাঁ, যে একটা প্রম্পটের মধ্যে সবকিছু থাকে। সে প্রশ্নও করবে, 2-4টা প্রশ্নও করবে প্রম্পট, তখন প্রশ্ন করে তারপরে লিখে দিবে। সো ইট বিকামস এ ফ্যান্টাস্টিক একটা মেকানিজম। এটারে বলে প্রম্পট বেস কোডিং অর ভাইব কোডিং। সেকেন্ড জিনিস হলো এজেন্টিক ডেভেলপমেন্ট। আমরা বলি না এজেন্টিক এআই, সবাই বলতেছে এজেন্টিক এর মানেটা কি? অনেকগুলা ভাগে ভাগ করে এজেন্ট বিভিন্ন জিনিস কাজগুলো করবে। একটা কোড লিখবে, একটা এমসিবি সার্ভার বানাবে, একটা এপিআই বানাবে, একটা টেস্টিং করবে, একটা ডিপ্লয় করবে, সব কিছু করবে। এজেন্ট বানানো আছে, হ্যাঁ, কিন্তু এটা এজেন্ট বানাবে, এটারে বলে হ্যালুসিনেশন অলসো আছে। হ্যালুসিনেশন কথা ইন এ মোমেন্ট আমি বলতেছি। তার মানে এজেন্ট জিনিসগুলো বানাবে, তার মানে আমি বলে দেব এই জিনিস বানাও, সে নিজের মতন করে বানিয়ে নেবে, নিজের মতন করে বানিয়ে নেবে। তারপরে এবং আমার চেয়ে বেটার বানাবে, সম্ভাবনা আছে আমার চেয়ে বেটার বানাবে। ওকে, পারফেক্ট। নতুন জিনিস বানাইতে হলে এটা গুড, অথবা পুরনো জিনিস পইরা একটা জিনিস বানাইতে হলে ইটস গুড, ভেরি গুড। নাও এটা হলো এজেন্টিক ডেভেলপমেন্ট। প্রথমটা ছিল কি, প্রম্পট বেসড ডেভেলপমেন্ট অর ভাইব কোডিং। সেকেন্ড হলো এজেন্টিক ডেভেলপমেন্ট। যেমন আমরা এটা কি দিয়ে করি, যেমন কার্সার, ক্লাউড কোড এগুলো দিয়ে করি, কোডেক্স এগুলো দিয়ে করি আমরা, অথবা
VS Code দিয়েও কিছুটা করা যায় এখানে। সো নেক্সট 3 নাম্বার জিনিসটা কি, থার্ড মেথডটা হলো SDD, স্পেক ড্রিভেন ডেভেলপমেন্ট। তার মানে আমি যতটুকু বলবো, যা বলবো শুধু তাই করবে, এর বাইরে কিছু করবে না। এটা সেম। এই জায়গাতে যারা সিনিয়র এবং অনেক কমপ্লিকেটেড অ্যাপ্লিকেশন যারা বানাইতে চায়, তারা চায় না যে নতুন কিছু ইন্ট্রোডিউস হোক যেটা আমি বুঝবো না বা আমি মেইনটেইন করতে পারবো না। So that's the reason people are going to SDD. এবং SDD is becoming more popular for much senior level, architect level লোকজনের জন্য। Agentic development becoming more popular for junior to senior level developerদের জন্য। কারণ এটার মাধ্যমে আমি অনেক কিছু বানায় ফেলতে পারতেছি এবং আমি ট্রাবলশুট করতে পারছি। I know how to do the troubleshooting এবং এটা এজেন্ট বানাচ্ছি। SDD এক্সাম্পলটা কি, অ্যান্টি গ্র্যাভিটি যেটা গুগলের, অথবা কিরো যেটা আমাজনের, AWS এর। সো দিস আর দ্য ওয়ান্স তার মানে টুলগুলো এখন চলে আসছে, কিন্তু এআইটাকে আমার কালচার হিসেবে ট্রিট করতে হবে যে হোয়াট ইজ দ্যাট আই ওয়ান্ট টু ডু উইথ এআই, তাই না? যেমন আমরা যদি বৈশাখী মেলাতে যাই, দেখা গেল যে আমরা লাল নীল হলুদ শাড়ি পরে যাচ্ছি, সামথিং লাইক দ্যাট, অথবা গায়ে হলুদের প্রোগ্রাম ফর এক্সাম্পল, ইটস এ কালচার। ছেলেরা তো আর হলুদ শাড়ি পরে যাবে না, ছেলেরা পাঞ্জাবি পরে যাবে, তাই না? আর অথচ বিয়েতে কিন্তু আমরা যাবে স্যুট প্যান্ট পরে যাব, অথবা জামাই যদি থাকে সে হয়তো কি বলে শেরওয়ানি পরে যাবে, তাই না? ইট বিকামস এ কালচার। কিন্তু কে কিভাবে কি পড়তেছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আমি শেরওয়ানির মধ্যে 100 রকম থাকতেই পারে, শাড়ির মধ্যে 100 রকম শাড়ি থাকতেই পারে, তাই না? সো ফান্ডামেন্টালি উই হ্যাভ টু ট্রিট এআই লাইক কালচার। লাস্ট জিনিস নিয়ে আমি শেষ করে দিচ্ছি এবং এখানে টেক সাম কোয়েশ্চেন, যে এআই একটা মার্কার আছে, সেটাকে বলি আমরা হ্যালুসিনেশন, টেকনিক্যালি বলি টেম্পারেচার। যে এই মার্কারটা হলো 0 থেকে 1, কেউ কেউ 2 ইউজ করে, বাট আলটিমেটলি এটা হলো 100% এটা। সো আমরা যখন হ্যালুসিনেশন মার্কারটা ইউজ করি, বেশিরভাগ সময় এটা নেগেটিভলি আসে। টেকনিক্যাল যারা এবং যারা নন টেকনিক্যাল তারাও অনেকটা নেগেটিভ জিনিসটাই মনে করে, কিন্তু হ্যালুসিনেশন ছাড়া এআই এক্সিস্ট করে না। ইট ডাজন্ট এক্সিস্ট বিকজ ইট হ্যাজ টু জেনারেট সামথিং। সো আমার ডিটারমিনিস্টিক যে হ্যালুসিনেশন মার্কার, সেটার বলি 0.3 বা 30%, এক্সাম্পল দিচ্ছি আমি। আর ক্রিয়েটিভ যে হ্যালুসিনেশন মার্কার, সেটা বলি 0.7 বা 70%। আচ্ছা, কেন 0.3, কেন 0 না? 0 হইলে কিন্তু আমি কোনো কিছু বানায় বলতাম না, এক্স্যাক্টলি যা আছে কপি পেস্ট করে দিতাম, তাতে কিন্তু লাভ হইতো না, কারণ আমি এক বাক্যের অর্ধেক দিছে, ওই বাক্যটা পুরোটা না দিলে আমি তো কথাই বুঝতে পারবো না, শব্দই বুঝবো না। 0.3 দেওয়ার কারণ এটা হলো এর বাইরে যাবে না, এই বাক্যগুলো ব্যবহার করে সুন্দর করে একটা প্যারাগ্রাফ বানায় না, সাজায় গুছিয়ে লিখবে, কিন্তু ওর বাইরে তথ্য নিবে না। সুতরাং ডিটারমিনিস্টিক। আর আমার একটা কোড লিখতে হবে, কোডটা আমি বলে দিছি যে এই ধরনের কোড লিখো, কিন্তু কোডের সম্পর্কে কিছুই বললে তো আমার তো হ্যালুসিনেশন মার্কারটা হাই থাকতেই হবে। কিন্তু 100% যদি দিই তাহলে তো পুরোটাই হ্যালুসিনেশন, যা বলি নাই তাও বানায় দিই। সুতরাং ওইটা না করে আমার 70%। সো টিপিক্যালি মার্কারটা হলো 3 and 7। বেস্ট ইউজ কেসটা হলো 3টা ইউজ কেস, মেজর ইউজ কেস। সবচেয়ে বড় ইউজ কেসটা এটার বলে RAG, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, যেখানে আমি ডাটা ফিড করব, নট ফাইন টিউনিং, ওইটা হলো অ্যালগরিদমের জন্য, বাট আমি এআই কনটেক্সটে কথা বলতেছি। ডাটা ফিড করব এবং সেই ডাটাটাকে এটারে ভেক্টরাইজ করে, ওয়ার্ডগুলোরে নাম্বারে ট্রান্সফার করে, নাম্বারসকে একটা ভেক্টর ডাটাবেজে রাখে, সেখান থেকে আমি এটা রিট্রিভ করব এবং রিট্রিভাল মেথডটা হবে সিমেন্টিক সার্চ ভার্সাস কোয়েরি। ডাটাবেজ কোয়েরির মধ্যে না বলে আমি সিমিলার টাইপের কথা বললাম, এই টাইপের সিমেন্টিক একটা সার্চ ছিল। এইটা হলো কি পৃথিবীর সবচেয়ে বড় এআই ইউজ কেস। চ্যাটবটে বলি বা যে কোনো জায়গায় বলি, এআই ইউজ কেস মানে হলো কি RAG। এইটা আগে ছিল টেক্সট, এখন টেক্সট আছে, ইমেজ আছে, ভিডিও আছে, ভয়েস আছে, মিউজিক আছে, সবই আছে। সো তার মানে RAG ইজ দ্য নাম্বার 1 ইউজ কেস এন্টারপ্রাইজের জন্য, সবচেয়ে বড় ইউজ কেসটা, কারণ নলেজ ম্যানেজমেন্ট ইজ দ্য হার্ডেস্ট থিং। আর RAG তো আমি প্রাইভেটলি ডিপ্লয় করতে পারছি, হ্যাঁ। সো RAG সবচেয়ে বড়। সেকেন্ড ইউজ কেসটা হলো অটোমেশন, প্রসেস অটোমেশন। যেমন একটা টুল আছে হয়তো N8N, Make.com, Zapier, এরা যেটা অফার করে সেটা হলো আমি একটা প্রসেস নিলাম, এটা ভিজুয়ালি আমি এটাকে একটা অটোমেশন বানাইলাম, হ্যাঁ। এটা হলো কি সেকেন্ড লার্জেস্ট ইউজ কেস। রিয়েলি বিগ, প্রচুর এফিশিয়েন্সি নিয়ে আসে, সময় কমায় দিচ্ছে, মানে একজন কাস্টমার লিটারালি রিয়েলাইজ দ্যাট ইমিডিয়েটলি এই এফিশিয়েন্সিটা, হ্যাঁ। তার মানে এই দুটা জিনিস। 3 নম্বর জিনিসটা হলো যে এই যে আমি আমার যে ডাটাটা আছে, আমার যে জিনিসগুলো আছে, এইগুলোকে অ্যাডভান্স লেভেলে একটু মনিটাইজ করতে পারি।
এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা করার জন্য আমার কি করতে, লোকালাইজড এআই ডেপ্লয়মেন্ট, এটা একটা বিশাল জিনিস হয়ে দাঁড়াচ্ছে। কারণ রেগুলেটেড, আমার দেশের ডাটা দেশে থাকতে হবে। ও এটা হেলথ কেয়ারের ডাটা, সুতরাং এটা কাউকে দিতে পারতেছি না। সো এইটার জন্য যেমন মডেলগুলা লোকালি অ্যাভেলেবল, এলএলএম চ্যাট জিপিটিকে পাঠাইতে হচ্ছে না, চ্যাট জিপিটিকে আমি টাইনা নিয়ে আসতেছি, এটা বলে জিপিটি ওএসএস, সেটাকে আমি ডাউনলোড করি, ডাউনলোড করে আমার লোকাল মেশিনেই রান করতে পারতেছি। আর এই মেথডটাকে বলে কোয়ান্টাইজেশন, বড় বড় বিশাল জিনিসটাকে ছোট করে নিয়ে আসা। আর এই এই ফ্রেমওয়ার্কটাকে বলে জিজিইউএফ, একটা ফ্রেমওয়ার্ক আছে ফান্ডামেন্টাল। তার মানে একটা বড় জিনিস যেটা রান করতে আমার 100 গিগাবাইট অফ মেমোরি লাগতো, এখন আমি ছোট্ট একটা জিনিস এটাতে আমার 14 গিগ 8 গিগ মেমোরিতে আমি রান করতে পারছি। তার মানে লোকালাইজড ভাবে জিনিসটা যদি রান করতে আমার পক্ষে মনিটাইজ করা সহজ। এই যে এত ইনভেস্ট করলাম, টাকা পাবো কোথা থেকে, কে টাকা দিবে? সো লোকালি করাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে দাঁড়াইছে। এই তিনটা ইউজ কেস আমার মনে হয় যে ট্রিমেন্ডাসলি ইউজফুল। সো আমি আপাতত এখানেই শেষ করি, বলতে গেলে তো অনেক। আর এআই সম্পর্কে যে আমি খুব বেশি জানি তাও না, সো অনেক প্রশ্নই হয়তো উত্তর দিতে পারবো না, বাট আমার জার্নিটা আমি বললাম। এবং এআই সম্পর্কে আমি এখন ট্রেন্ড অফ এআই আর কোথায় আমরা আছি সেটা সম্পর্কে আমি কিছু দূর বললাম। So, আমি যদি আপনারা যদি কেউ প্রশ্ন করেন, বাট আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মেথড অফ ইট, কারণ আমি বোধহয় সময়ের চেয়ে অনেক বেশি সময় নিয়ে ফেলছি।